প্রিয় বাংলাদেশ, আসসালামু আলাইকুম। আজকে অল্প সময় কথা বলবো এনসিপিকে নিয়ে। আসলে এনসিপিকে নিয়ে কথা বলার মতো কোনো ইচ্ছেই ছিল না। কথা বলা বন্ধই করে দিয়েছিলাম। কিন্তু যে ছেলেটা চোখ হারিয়েছে দেখে আসলে খুবই কষ্ট পেয়েছি যে 24 পরবর্তী সময় এসেও আসলে রক্তের রাজনীতি দেখতে হবে, এরকম একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যেতে হবে, সেটা আবার নতুন রাজনীতির যারা ধারণ করেন, বাহন করেন, তাদের মাধ্যমে কিংবা তাদের হাত ধরে। আসলে এই ব্যাপারটা নিয়ে ভাবলাম একটু কথা বলি আপনাদের সাথে। যারাই দেখছেন, যারাই কোথা থেকে দেখছেন, যদি একটু জানাতেন কমেন্ট করে যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা, আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা। অল্প সময় কথা বলে শেষ করব। কেউ যদি আমার কথা শুনে থাকেন, কেউ যদি আমার কথা বুঝে থাকেন, একটু জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আমার কথা বোঝা যাচ্ছে কিনা। আমি আসলে আজকে আপনাদের কাছে বেশ কিছু প্রশ্ন করব। প্রশ্নগুলোর উত্তর আপনাদের কাছ থেকেই পাইতে চাইব, কারণ এনসিপির যে ঘটনাটা ঘটেছে, ঘটনার পরেই আমি আসলে আপনাদের কাছে জানতে চাইব যে এনসিপির 24 পরবর্তী সময়ে যে জনপ্রিয়তাটা ছিল, 25 সালে এসে তারা যে সারা বাংলাদেশেই একটা যাত্রা শুরু করলো, পদযাত্রা শুরু করলো। এই যে পদযাত্রাটা শুরু হয়েছিল, তাতে কি আসলে পদযাত্রার পরবর্তী সময়ে কি এনসিপির জনপ্রিয়তা বেড়েছিল কিনা? যদি পদযাত্রা সারা বাংলাদেশে করার পরেও যদি এনসিপির পদযাত্রায় এবং তাদের দল বড় না হয় কিংবা তাদের জনপ্রিয়তা না বেড়ে থাকে, তাহলে পরবর্তী সময়ে এই বছরে এসেও কেন তারা ঠিক একই সময়ে এই জুলাইয়ের কোনো রকম কোনো কর্মসূচি বাদ দিয়ে, প্রায় তাদের কাছ থেকে সর্বোচ্চ কর্মসূচি আসার কথা ছিল, এই কর্মসূচিগুলো বাদ দিয়ে কেনই বা তারা আবারও সেই বিশেষ করে দলীয় কর্মসূচিগুলো হাতে নিল এবং শেষ পর্যন্ত তারা যে যে জায়গায় মার খেলো, এই মার খাওয়ার পরে তাদের আসলে জনপ্রিয়তা বাড়লো কিনা, এই ব্যাপারটার প্রশ্ন রেখে গেলাম। আপনারা আসলে এই প্রশ্নটার জবাব খুঁজে আমাকে আসলে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এর আগে যখন নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে, অনেকেই বলেছে, সেটা 80% মানুষ বলেছে যে আসলে এটা করা উচিত হয়নি, গণতান্ত্রিক প্রক্রিয়াতে কিংবা গণতান্ত্রিক প্র্যাকটিসে এগুলো ভালো না। এবার যখন তাদের উপর হামলা হলো, প্রায় 60% লোকজন এই কথাটা বলা বলি শুরু করছে যে আসলে নাসিরউদ্দিন পাটোয়ারিকেও একটু মুখ সামলে চলা উচিত, সেই সাথে সাথে সরকারকেও আর একটু সুষ্ঠু করা উচিত, তাদেরও একটু ধৈর্য ধারণ করা উচিত। এই যে ব্যাপারগুলো ঘটতেছে, এই ঘটার মাঝখানে যে ইয়েগুলো দেখতে পারতেছি যেটা সামনে এসেছে, আসলে এনসিপি চাচ্ছিল এই যে তারা জামাতের যে জোট আছে, জোট থেকে বেরিয়ে যাওয়ার পিছনের যে কারণগুলো অনেকেই বিভিন্নভাবে একটা ব্যাখ্যা করতে চেয়েছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে সব ব্যাখ্যাগুলোই কেমন যেন ওপরে, সেটা আসলে ভিতরের ব্যাপার না। তাদেরকে হয়তো কেউ একজন বুঝিয়েছে যে এখন জামাতের জোট থেকে যদি আমরা বের হয়ে না যাই, তাহলে সামনে যে স্থানীয় নির্বাচনটা আসতেছে, বিশেষ করে ঢাকাতে, দক্ষিণে আসলে যে মেয়রের, বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশনের যে নির্বাচনটা, এই নির্বাচনে সম্ভবত আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাই দাঁড়াইতে চায়, এবং সেই সাথে সাথে অনেক আগেই জামাত ইসলাম ঘোষণা দিয়ে দিয়েছে যে ওখান থেকে ডাকসুর সফল নেতা উনি দাঁড়াতে চায়। এখন সাদিক কায়েম ভাইয়ের সামনে দাঁড়াইলে হয়তো আসিফ মাহমুদ সজীব ভুইয়া চান্সই পাবে না, কিংবা সেখানে তার আসলে জিতে আসা সম্ভব হবে না। ত্রিমুখী লড়াইয়ে আমার মনে হয় যে সেখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া পিছিয়ে পড়বে। হয়তো তিনি সেখান থেকে চেয়েছেন যে এখনই জামাতের জোট থেকে বের হয়ে যাওয়া উচিত। আবার এদিকে জামাত যদি জনবল দিয়ে সহযোগিতা না করে, সেখানে তাদের আসলে প্রত্যেকটা জনসভায় কিংবা পথসভায় লোকও কম হচ্ছে, জামাত ব্যানগার্ড হিসেবে যদি না দাঁড়ায় তাদেরকে মার খেতে হচ্ছে। আসলে এই যে এনসিপির যে বোকামিগুলো, এইগুলো থেকে আসলে তারা বের হয়ে আসতে পারতেছে না। আমার মনে হয় যে এই যে আপনারা যারা বলতেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি সঠিক পথে আছে, আমি এটা বিশ্বাস করি সে সঠিক পথে আছে, যদিও তর্কের খাতিরে মেনে নিলাম সঠিক পথে আছে। আমি শুধু এই কথাটা আপনাদের কাছে জানতে চাই যে বিএনপিকে গালি দেওয়ার সর্বোচ্চ পর্যায়ে ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনাও গালি দিয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েও শত শত গালি দিয়েছে একদম সংসদে বসে। আর টাকলা মুরাদ চুরাদ এরা তো আছে, একদম পরিবার সহ বিশ্রীভাবে গালি দিয়েছে। এই গালি দেওয়াতে বিএনপি আসলে খুব বেশি প্রতিক্রিয়াও দেখাতে পারে নাই, কারণ তারেক জিয়া রহমানের তখন বক্তব্য প্রচারটাই আসলে আইনিভাবে বাধা ছিল। এখন আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হলো, আপনারা যদি মনে করেন যে বিএনপি, তারেক জিয়ার বিএনপি এবং রয়ের এজেন্ট বিএনপি একরকম, সেটা আসলে আপনারা সম্ভবত ভুল করতেছেন। আমার মনে হয় যে তারেক জিয়া রহমান সারা মাস চেষ্টা করতেছেন
যে আমি একটু মানুষের কাছে যাই কিংবা জনপ্রিয়তাটা একটু ধরে রাখি, নতুন প্রজন্মের কথাগুলো একটু শুনি, সে সারা মাসে যতটুকু ভালোবাসা অর্জন করতেছে, ঠিক একজন ব্যক্তি তার ওখানে এসে তার সমস্ত অর্জনটাকে একদম ধূলিসাৎ করে দিচ্ছে। তারেক জিয়া রহমান এটা তার দলীয় কর্মীর কাছ থেকে আশাও করেন না, এবং তারেক জিয়া চাইবেন না যে এরকম কিছু হোক। আর আমরা যে সমালোচনার কথাটা বলি, হাদি ভাই বলছিলেন যে আমরা আসলে বিএনপির এক হাত ধরে রাখবো আর এক হাতে সমালোচনা করব, বিএনপিকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া যাবে না। এই কথাটা অনেক আগেই তিনি বলেছিলেন, আপনাদেরও আবার একটু স্মরণ করিয়ে দেই যে হাদি ভাই বলেছিলেন যে আসলে তারেক জিয়াকে যদি ফেলে দেওয়া যায়, বিএনপিকে যদি ফেলে দেওয়া যায়, তাহলে এখানে আওয়ামী লীগের মাথাচাড়া দেওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমি আসলে সেই কথাটা আপনাদেরকে একটু মনে করিয়ে দিলাম যে বিএনপিকে এই মুহূর্তে দুই ভাগে দেখতে হবে, একটা তারেক জিয়ার বিএনপি আর একটা যারা রয়্যাল এজেন্ট আছে, ভারতের দালাল আছে এর ভিতরে অনেকেই আপনারা জানেন, এদেরকে আসলে দুই ভাগ করে দেখতে হবে। যদি দুই ভাগে দেখতে চান তাহলে আপনি কার পক্ষে কাজ করবেন? আপনি তারেক জিয়া রহমানকে ভালোভাবে দেখবেন, তারেক জিয়া রহমানের গঠনমূলক সমালোচনা করবেন, সেই সাথে সাথে বিএনপির আর এক হাতে যারা আসলে এই যে বিএনপিকে ডুবিয়ে দিতে চাই, ভারতের আধিপত্যবাদকে দাঁড় করাতে চাই, রয়ের কার্যক্রমকে এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কার্যক্রমকে উস্কে দিতে চাই, আপনি তাদেরকে খুব ভালোভাবে ধরবেন। আপনি জানেন, আপনি রাজনীতি করেন, আপনি এরকম না যে আপনি জানেন না যে এটা কারা করতেছে। আপনি যদি বলেন যে না আমি তো জানি না, তাহলে এই বিষয়টা আসলে বেমানান হয়ে যাবে। আপনি জেনে বুঝে যদি এই মুহূর্তে বলেন যে তারেক জিয়াকে ক্ষমতা থেকে নামিয়ে দিব, তাহলে আপনি বলেন যে আপনি তো ক্ষমতায় আসলে কি আপনি দেশ চালাবেন? এনসিপি বারবার বলতেছে যে আমরা আসলে 10 বছরের ভিতর সরকার গঠন করতে চাই। তো আপনি 10 বছরের ভিতর যদি সরকার গঠন করতে চান, জামাত তো এই মুহূর্তে ক্ষমতা নিতে রেডি না। তারা জানে যে আমরা ক্ষমতায় আসলে আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে, ওই রামবাম শাহবাগী মিলে আমাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দিবে। তো আমাকে একটু এই কথাটা বলেন। আমার প্রশ্ন হলো যে এনসিপি যেহেতু 10 বছরের ভিতর ক্ষমতায় আসতে চায় না, কিংবা তারা দল রেডি করতে পারতেছে না, এদিকে জামাত ইসলাম ক্ষমতায় যেতে তৈরি না, তাহলে আসলে এই সময়টা ক্ষমতায় কি আপনি আওয়ামী লীগকে দেখতে চান? যদি আওয়ামী লীগকে দেখতে না চান, তাহলে কেন তারেক জিয়াকে সংশোধন করে দেওয়া যাচ্ছে না? কেন যারা তারেক জিয়ার বিপক্ষে গিয়ে বিএনপিকে ডুবিয়ে দিতে চাচ্ছে তাদের বিপক্ষে একদম শক্তভাবে অবস্থান নিচ্ছেন না? আমি বলতেছি না যে আপনার অবস্থানটা শক্ত না, কিন্তু শক্ত এই অবস্থানটা যদি আরেকটু কৌশলগত হতো, তাহলে কি হতো যে আপনার যারা তরুণ নেতৃত্বের সাথে থাকতে চায়, এখনও অনেক মানুষ চাই, মার খাওয়ার পরে প্রায় 40% মানুষ যারা একটা কথাই বলেছে যে না, তারা আর যাই করুক, বিয়াদব হোক ভালো হোক, তারা ভুল করুক যাই করুক, এরা 24-এর আন্দোলন থেকে উঠে এসেছে, এদের পাশে দাঁড়ানো উচিত। এবং 60% মানুষ প্রায় বলেছে যে আসলে তাদের একটু সাবধানে মুখ চালনা করা উচিত। এটা সবার বিরুদ্ধেই বলে নাই, এটা বলেছে শুধু নাসিরউদ্দিন পাটোয়ারির বিপক্ষে গিয়ে বলেছে। তারপরেও যদি কৌশলগত বয়ান আসে, কৌশলগত যদি আপনি প্রতিরোধ গড়ে তুলতে পারেন, আমার মনে হয় যে আপনার এখানে কৌশলটা, আপনার যোগ্যতাটা কাজে লাগানো উচিত। আমি আজকে থেকে 2 বছর আগে যে বয়ানগুলো শুনেছি, ঠিক অনেক নেতাকে দেখেছি বিভিন্ন জায়গায় একই বয়ান তারা সেভাবেই দিয়ে যাচ্ছেন। এটা সরাসরি উস্কানি। আপনার যোগ্যতা থাকলে আপনি বয়ান দাঁড় করেন, নতুন নতুন বয়ান দাঁড় করেন। আর বিএনপির ভিতর যেগুলো ঋণ খেলাপি আছে, সুবিধাবাদী আছে, আপনার যারা এখনও বাংলাদেশের বাইরের পাসপোর্ট বহন করে, এদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেন। শক্তিশালী পদক্ষেপ নিলে কি হবে? এরা এমনিতেই পড়ে যাবে। আপনি শুধু মানে ক্ষমতাসীন দলের, আরে শুধু লিঙ্ক যদি আপনি কালেক্ট করেন, লিঙ্ক ভাইরাল করেই তো এদের দলের পুরো ইমেজটা ধ্বংস করে দেওয়া যায়। আমি বলতেছি না, নাম বলতেছি না, আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন। আমি কারোর ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথা ঘামাই না, কিংবা ব্যক্তিগত ব্যাপারে সমালোচনা করি না। আমি শুধু এতটুকু জানি যে যাদের নৈতিকতা নাই, যারা নৈতিকতা বিবর্জিত কাজ করে রাজনীতিতে টিকে থাকতে চায়, তাদেরকে সেখানে আঘাতটা করে দেন। এই যে কতগুলো লিঙ্ক ভাইরাল হচ্ছে, এগুলো নিয়ে কথা বলেন, দেখবেন যে ইমেজটা এমনিতেই ধ্বংস হয়ে গেছে। তারেক জিয়া রহমান বাধ্য হবেন এদেরকে বের করে দিতে, সেখানে নতুন লোক নেওয়ার জন্য। বিএনপিতে তো বাংলাদেশপন্থী নেতার অভাব নাই। আপনারা গড়ে যখন সবাইকে ধরতে যাচ্ছেন, তখন কি হচ্ছে? এর ভিতরে আপনারা আওয়ামী লীগের লোকজনকে সুযোগ করে দিচ্ছেন আপনার ভাইয়ের চোখ নষ্ট করে দেওয়ার, আপনার ভাইয়ের চোখ তুলে নেওয়ার। বিভিন্ন জায়গায় তারা আক্রান্ত হচ্ছে। কেন? আপনি তো বিএনপি এবং আওয়ামী লীগকে এক করে সেটাতে তো কোনোভাবেই আপনি পেরে উঠবেন না, কোনো শক্তি দিয়েই পেরে উঠবেন না। তারপরে আবার আপনার মাথায় চিন্তা ঢুকতেছে কি, যে আমাদের জামাত থেকে বের হয়ে, মানে 11 দলীয় জোট থেকে বের হয়ে যাওয়া মনে হয় এখন উচিত। একদম নিজে তো একেবারে হাঁটতে পারতেছেন না, হাত ছেড়ে দিলে বারবার পড়ে যাচ্ছেন। সেই সাথে আবার আপনাকে যদি সত্যিকারের অর্থে যদি জোট ছেড়ে, জোট বড় ধরনের একটা শক্তি, নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময় এগুলো শক্তি। আপনি যখন এই শক্তি থেকে বের হয়ে যাবেন, আপনার পোলাপানকে রাস্তায় ফেলে পিটাবে। আপনার এনসিপি এত বড় দল হয় নাই এখনো ঢাকা শহরের, শুধুমাত্র ঢাকার দক্ষিণে যতগুলো রিক্সা অটো চালক আছে, বিভিন্ন জায়গায় যারা আপনার রাস্তার পাশে দোকানদারি করে, এদের প্রশিক্ষিত আওয়ামী লীগের যতগুলো লোক আছে, এটা 25,000-এর উপরে। আপনি খোঁজ নিয়ে দেখেন, এরুল বেরুল করলে দেখবেন যে এরা 25 থেকে 30,000-এর উপরে। একজন রিক্সাওয়ালা যখন
আপনার প্রেস ক্লাবের সামনে দাঁড়ায় বক্তব্য দেয়। আমি বেশ কয়েকবার খেয়াল করেছি, আমার লোকজনদেরকে করেছি। একজন রিক্সাওয়ালা যখনই আপনার জুলাইয়ের বিপক্ষে বক্তব্য দিচ্ছে, সেখানে মিনিমাম 10 থেকে 20টা রিক্সা তাকে ফলো করে, যেন তার উপর কেউ অ্যাটাক করতে না পারে। তার মানে বোঝা যাচ্ছে ঢাকা শহরের দক্ষিণে শুধু যে কয়জন আওয়ামী লীগের লোকজন প্রশিক্ষিতভাবে আছে, রিক্সাওয়ালা সেজে আছে, আপনার এনসিপি দক্ষিণে এতটা শক্তিশালী হয় নাই। আপনি আগে শক্তিটাকে যাচাই বাছাই করেন। আপনি আওয়ামী লীগকে ছোট করে দেখতেই পারেন, কিন্তু আপনি যে বিএনপিকে কথা বলে ফেলে দিতে চান, আওয়ামী লীগ যদি কোনোভাবে ঢুকতে পারে, তারেক জিয়াকে যদি কোনোভাবে মাইনাস করা যাইতে পারে, ওই বিএনপিকে ফেলে দিতে, ওই বিএনপিকে ধান খেতে কবর দিয়ে দিতে আওয়ামী লীগের মাত্র 10 মিনিট সময় লাগবে। এই জন্য আপনাদেরকে বলি, যদি নিজেদের আদর্শ থাকে নিজেদের আদর্শটা প্রচার করেন। যদি নিজেদের কোনো আদর্শ না থাকে, হাদি ভাইকে নিয়ে পড়ালেখা করেন। হাদি ভাইকে নিয়ে যত বেশি পড়ালেখা করবেন, হাদি ভাইকে নিয়ে যত বেশি গবেষণা করবেন, আগামী রাজনীতিতে আপনাকে কি করতে হবে এইটা আপনি অবশ্যই বুঝে যাবেন। এই জন্যে আমার মনে হয় যে এই মুহূর্তে এইসব বিরক্তিকর জায়গা থেকে বের হয়ে আসেন। আপনারা গত জুলাইতেও যেটা করেছেন, সারা বাংলাদেশে যেটা করেছেন, যদি আপনারা এটাকে পর্যবেক্ষণ করতেন, আমার মনে হয় এই জুলাইতে এসে আপনারা এরকম কোনো কর্মসূচি দিতেনই না। আপনাদেরকে এখনো ভালোবাসি, ভালোবাসার জায়গা থেকে জীবনটাও বাজি রাখতে পারি। কিন্তু ব্যাপারটা হলো, আপনি আসলে বুঝতেছেন কিনা রাজনীতিটা আপনি কিভাবে করতে চান, আপনি কার প্রতিপক্ষ হয়ে রাজনীতি করতে চান সেটা আগে নিশ্চিত করেন। আপনার দলের ভিতর কতজন আওয়ামী লীগ আছে আমরা জানি, আমরা বুঝি। আপনি রাত্রে কার সাথে চা খাইতে যান, কার সাথে নাস্তা করেন, কার সাথে কথা বলেন, এগুলো জানি। এখন নিজের দলের ভিতর আওয়ামী লীগ পুষে আপনি কখনোই, আওয়ামী লীগ এখন এই মুহূর্তে একদম দোধারি তলোয়ার। আপনি তাদেরকে বন্ধু বানাইতে পারবেন না, শত্রু বানাইতে পারবেন না। দল হিসেবে আপনি আওয়ামী লীগের কাছে কিচ্ছু না, কিন্তু জোট হিসেবে আপনি সঠিক, শক্তিশালী এবং সঠিক পথে থাকবেন। এই জন্য আপনাদেরকে করজোরে রিকোয়েস্ট করি, নাহিদ ইসলাম ভাই, আপনি যথেষ্ট ভালো বুদ্ধিমান। ওদিকে আপনাদের সদস্য সচিব আক্তার ভাই আছেন, এনাদের নেতৃত্বের ভিতর আমার মনে হয় যে নেতৃত্বের ভিতর আরেকবার একটু যাচাই বাছাই করে, যে যাদেরকে একটু চুপ রাখার দরকার আছে তাদেরকে চুপ রাখেন, যারা রাজনৈতিক বয়ান দিতে পারতেছে তাদেরকে রাজনৈতিক বয়ানে নিয়ে আসেন। আপনি কখনোই কোনো অযোগ্য ব্যক্তিকে দিয়ে আপনি যোগ্যতার জায়গাটা পূরণ করতে পারবেন না। আপনি যতই বলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই হাদির জায়গাটা পূরণ করেছে, মানুষ এটা বিশ্বাস করতেছে না। আপনাদের এই ঝামেলার কারণে কি হচ্ছে, যে আমরা রাষ্ট্রপতির নামে, চুপ্পুর নামে মামলা করেছি, আব্দুল হামিদের নামে মামলা করেছি, সেই মামলার বিষয়টাও ধামাচাপা পড়ে যাচ্ছে, অনেক বিষয়গুলো ধামাচাপা পড়ে যাচ্ছে। এই জন্য দেশের কাজে লাগে না, দেশের স্বার্থে কাজে লাগে না, এরকম কাজগুলো বাদ দেন, দয়া করে আপনাদের হাতে পায়ে ধরি। এবং সেই সাথে সাথে ব্যক্তির কাজে লাগে কিংবা ব্যক্তি স্বার্থ উদ্ধার হয়, এরকম কাজগুলো পরিহার করেন। আপনি মিডিয়াতে থাকতে চান, মিডিয়ার অভাব নাই, আপনি মিডিয়ায় হাইপ তুলে রাখতে পারবেন, সেটা আপনার রাজনীতি না। বটতলা ঢুকিল স্থানীয় নির্বাচনে রক্তের বন্যা বয়ে যাবে এবার। আমি আপনাদেরকে সহজ একটা হিসাব দিয়ে দিই। আওয়ামী লীগের 12,000-এর উপরে অস্ত্র লাইসেন্স করা ছিল, যারা তা ক্ষমতায় যাওয়ার পরেও অস্ত্রগুলোর একটাও জমা দেয় নাই। পুলিশ এখন পর্যন্ত রিকভার করতে পারে নাই 12,000 অস্ত্র। এবং সেই সাথে যতগুলো অস্ত্র লুট হয়েছিল থানা থেকে, সেই অস্ত্রের একেবারেই কম সংখ্যক, যেটা একেবারে না বললেই না, সেই সংখ্যক অস্ত্রগুলো, এবং এখন অনলাইনেও আপনার অস্ত্র কেনা বেচা হয়। সীমান্তগুলো অস্ত্র এবং মাদকের জন্য উন্মুক্ত হয়ে আছে। এই যে উন্মুক্ত অবস্থায় যদি নির্বাচন দেয়, সরকার দিতে পারে, সরকার যা করবে সেটা তো আর আমাদের কথা কেউ শুনবে না। যাই হোক, এই অস্ত্রগুলো যদি একবার ব্যবহার হয়ে যায়, তাহলে আপনি ধরেই নেবেন 2005 সালের 17 তারিখে বিশেষ করে যে ঘটনাটা ঘটেছিল, সারা বাংলাদেশে একই সাথে বোমা হামলার ঘটনা ঘটেছিল সম্ভবত, এটা স্থানীয় নির্বাচনের আগেই এরকম একটা ঘটনা ঘটতে পারে। যদি না ঘটে সেটা তো আমাদের জন্য সৌভাগ্য, যদি ঘটে তাহলে রক্তের বন্যা বয়ে যাবে। এই জন্যে আপনাদেরকে একটা কথাই বলবো, যারা রাজনীতি করবেন, আগামীর রাজনীতিটা আপনি আপনার প্রতিপক্ষ নির্ধারণ করেন, প্রতিপক্ষ নির্ধারণ করে তারপরে আগান। আপনি এমনভাবে কথা বলতেছেন যে বিএনপির ভিতর যারা চাচ্ছে যে এখন এই মুহূর্তে জামাত এনসিপির সাথে বিএনপির দ্বন্দ্বটা চরমে পৌঁছে যাক, আপনি তাদের হয়ে কাজ করতেছেন, অথচ আপনি বুঝতেছেন না। এই জন্য আপনাদেরকে করজোরে রিকোয়েস্ট করব, জুলাই মাসটাকে তো কলঙ্কিত করলেন, 2টা জুলাইকেই কলঙ্কিত করেছেন। জুলাই নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই, নিজেদের দল নিয়ে আপনারা পদযাত্রা করতেছেন, এবং সেটাকে আপনি বলতেছেন দেশ গড়তে জুলাই পদযাত্রা। দেশের জন্য আপনারা কিছুই করতেছেন না, আপনারা করতেছেন নিজেদের দলটাকে সংগঠিত করার জন্য। তো দলের জন্য পদযাত্রা করেন, সমস্যা নেই। এই জন্য আর জামাত ইসলাম এবং শিবিরের যারা আছে তাদেরকেও একটু বলি, আপনাদের সম্ভবত পাপে ধরছে, আপনারা এই ব্যাপারটাতে একটু সাবধান হন। একে তো আপনাদের উপর 71-এর একটা কালিমা লেগেই আছে, সেটা থেকে যেমন বের হইতে পারতেছেন না, আমার মনে হয় যে আপনারা 24-এর যদি এনসিপিকে নিয়ে বেশি ঘাটাঘাটি করেন এবং তাদেরকে যদি এভাবেই করতে থাকেন এবং তারা যদি এই পথেই চলতে থাকে, আপনাদের উপর আর একটা কালিমা লাগার অপেক্ষা করতেছে। এই জন্য রাজনীতিতে এত সুশীলতা দেখাইয়েন না। অনেক সুশীলতা দেখানো হয়েছে, আমার মনে হয় সুশীলতা থেকে বের হয়ে এসে এখন আপনাদের সঠিক রাজনীতিটা করা উচিত।
আপনাদের কাছ থেকে এই আশাটা করব। আপনারা অনেক বড় দল, আপনাদের অনেক জনবল আছে, আমরা জানি। আপনাদের মনে হয় সুশীলতা বাইরে এসে রাজনীতি করা দরকার, কারণ আমরা আর এক ফোঁটা রক্ত কারোর ঝরতে দেখতে চাই না। আগামী দিনগুলোতে কিভাবে সংসদে এই কথাটা উপস্থাপন করবেন যে অবৈধ অস্ত্র এবং মাদক উদ্ধার করতে হবে, এবং না হলে সেটা সেই আন্দোলন রাজপথে গড়াবে। আগামী দিনগুলোতে আপনারা কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য সর্বোচ্চ জনসভা করে দেখাবেন, সর্বোচ্চ শক্তিটা রাস্তায় প্রদর্শন করবেন, এটা আমাদেরকে কথা দিতে হবে। এই জন্যে আগামীতে আমার মনে হয় যে জুলাই সনদ যদি বাস্তবায়ন করা না যায়, আপনি যত রঙের ঢঙের রাজনীতি করতে চান না কেন, আপনি রাজনীতিতে জোকার হিসেবে পরিচিত হয়ে যাবেন। আর এই জোকারের রাজনীতিটা বাংলাদেশের মানুষ আর নিবে না। এই জন্যে কাজ যেটা করতে হবে, জুলাই সনদ এবং মাদক এবং অস্ত্র বাদে আমাদের এই মুহূর্তে কোনো কাজ নাই। সবাই মিলে একটা জায়গায় স্থির হতে হবে। শুধু একটা চোখ হারানো না, এই চোখ হারানোর আড়ালে গণহত্যার চক আঁকা হচ্ছে, এই চোখ হারানোর আড়ালে ভারতীয় আধিপত্যকে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, এই একটা চোখ হারানোর আড়ালে এই বাংলাদেশের মানুষের উপর আবার রক্তের বন্যা বয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে একদম, আপনারা সবাই রাজনীতি করেন, যথেষ্ট বুদ্ধিমান। এই আগামীর রাজনীতি কী করতে হবে সেটা আমার কাছ থেকে পরামর্শ নিতে হবে না। আপনাদের যথেষ্ট মেধা আছে, তবে এই মেধাটা যেন দেশের মানুষের জন্য কাজে লাগে, এই আশাটাই ব্যক্ত করবো সবসময়। আর আগামী দিনে আমাদের যে প্রোগ্রামগুলো আছে, এই প্রোগ্রামগুলো চালিয়ে নিয়ে যাব, সারা বাংলাদেশে আপনাদের কাছে পৌঁছে যাব। আমরা বিভাগীয় পর্যায় থেকে একদম জেলা পর্যায় পর্যন্ত আমরা আপনাদের কথা শুনতে চাইবো যে আপনার সাধারণ মানুষ আসলে কী চাই, কীভাবে রাজনীতিটা চায়। এই জন্যে জুলাই সনদ এবং আমাদের মাদক এবং অস্ত্রের ব্যাপারে একদম জিরো টলারেন্স। এটা কে করবে জানি না, তবে এটা আপনার অস্ত্র এবং মাদক রিকভার করতেই হবে, এটাকে বন্ধ করতেই হবে, এবং সেই সাথে সাথে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। না হলে আমাদের তরুণ প্রজন্মের যে রাজনীতিটা আমরা ভগ্ন দশা দেখতে পারতেছি, এখান থেকে বের হয়ে আসার কোনো পথ নাই। আপনাদের পরামর্শের অপেক্ষায় রইলাম। অনেকগুলো প্রশ্ন আপনাদেরকে করেছি, প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদের কাছ থেকে নিতে চাইব, এবং আগামী দিনে কিভাবে রাজনীতিটাকে নির্ধারণ করব সেটা নিজেদের মেধা দিয়ে, কিংবা নিজেদের মেধার সাথে যদি হাদি ভাইয়ের ভবিষ্যতের যে রাজনীতির রূপরেখা দাঁড় করিয়েছিলেন সেটাকে আমরা অ্যাড করব কিনা। যদি হয় তাহলে আমরা আগামী দিনে ইনসাফের রাজনীতিটা চালিয়ে যেতে পারি। আমরা একটা জায়গায় স্থির থাকবো যে আগামী 6 মাস, বিশেষ করে আগামী 6 মাসে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া রহমান যদি তাদের আদর্শের উপর দাঁড়িয়ে থাকে, আমরা অবশ্যই তারেক জিয়ার হাতটা ধরে রাখবো, এবং ঠিক এক হাত ধরে রাখবো, আর এক হাতে আমরা যারা এই আদর্শের বাইরে গিয়ে রাজনীতি করে যারা আওয়ামী লীগের দালালি করতেছে, আমরা তাদেরকে কঠোর সমালোচনা এবং রাজপথে তাদেরকে প্রতিরোধ করব, তাদেরকে প্রতিহত করব।